আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি বিগত সালের প্রশ্ন সলভের ক্লাসে। আর যে বন্ধুরা আমরা যুক্ত হব তারা একটু কাইন্ডলি জানাবো যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং সবাই আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছে কিনা। আমরা কিছু সময় ওয়েট করব আমাদের সব বন্ধুরা একসাথে যুক্ত হলে তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আশা করছি কোনো প্রবলেম নেই সাউন্ড বা ভিডিওর কোনো ইস্যুতে। আমাদের সাথে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের তিনজন বন্ধু যুক্ত হয়ে গেছে। আমরা একটু এভরিওয়ান মেনশন করার চেষ্টা করব যারা যারা যুক্ত আছে। হ্যাঁ, আমাদের সাথে 7 জন যুক্ত হয়ে গেছে আমাদের স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম। মিহির, আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো সাউন্ড বা এই রিলেটেড কোনো প্রবলেম নেই আশা করছি। তো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই আজকে। তো প্রথমে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা সবাই একটু উত্তর করার চেষ্টা করি। যারা যারা এই প্রশ্নটা দেখতে পাচ্ছি তারা তারা এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। তো এই বিগত সালের প্রশ্নগুলো সলভ করে আমাদের ব্যাপারটা কি হবে, মানে আমাদের উপকারটা কি হবে। বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি কি পড়তে হবে, আমরা কি কি পড়বো আর কি কি বাদ দিব, এই জিনিসটা বুঝতে পারাও একটা বড় আর কি ব্যাপার। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হানিফ, আমি ভালো আছি আশা করছি। হ্যাঁ, ইফতি, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম আমি একসাথে নিয়ে নিচ্ছি। একজন বলছে এ, একজন বলছে বি। আচ্ছা, এক একজন এক এক রকম বলছি। আসলে আমরা, হ্যাঁ, আমাদের সাথে তাবাসসুম যুক্ত হয়ে গেছে, মিষ্টি যুক্ত হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, আমাদের অভি হাজির হয়ে গেছে, অভিকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, এটা হবে কি, প্রাইমারি কোর্স তো শুরু হয়ে গেছে না? তো আপনি কোথায় ক্লাস করছেন এলা? ক্লাস তো শুরু হয়ে গেছে। আমাদের এখন বিগত সালের প্রশ্ন বিশ্লেষণের ক্লাস চলছে। প্রশ্ন বিশ্লেষণ করলে আপনি বুঝবেন যে হ্যাঁ কোথা থেকে প্রশ্ন হয়, কোনগুলো পড়বো কোনগুলো বাদ দিব। এখানে দেখেন দেশি শব্দ নয় কোনটি, তার মানে আপনাকে শব্দ প্রকরণ পড়া লাগবে। আপনি যেহেতু প্রাইমারি ক্যান্ডিডেট আপনাকে শব্দ প্রকরণ ডেফিনেটলি পড়া লাগবে। আপনারা জানেন যে আমাদের বাংলা ভাষার যে শব্দগুলো সেগুলো উৎসগতভাবে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? উৎসগতভাবে সেগুলোকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি: তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, বিদেশি। ঠিক আছে, এই শব্দগুলো হচ্ছে আমাদের কি, এই শব্দগুলো হচ্ছে আমাদের উৎসগত প্রকারভেদ। ঠিক আছে, আর পাশাপাশি আমাদের গঠনগত প্রকারভেদ পড়তে হবে। যেমন আমরা যৌগিক শব্দ এবং সাধিত শব্দ পাবো, গঠনগত 2 প্রকার। এবং আরেকটা হচ্ছে আমরা ব্যুৎপত্তিগত অর্থের সাথে যায় কি যায় না এরকম, অর্থগত ভাবে আমরা আবার 3 প্রকার পাবো: যৌগিক শব্দ, হ্যাঁ, যোগরূঢ় শব্দ বা রুরি শব্দ যেটা এরকম। হ্যাঁ, রুরো বা রুরি শব্দ, আর একটা আছে যোগরূঢ় শব্দ। তো এই যে আমাদের শব্দ প্রকরণ নিয়ে কিন্তু বিস্তর ভাবে পড়া লাগবে, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে। আচ্ছা, ফেব্রুয়ারি থেকেই তো শুরু হবে এলা, এটা তো আমরা বিগত সালের প্রশ্ন সলভের ক্লাস করছি। ফেব্রুয়ারি 7 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। রেকর্ড গুলো গ্রুপেই পাবেন, রেকর্ড গুলো গ্রুপেই পাবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে দেশি শব্দ নয় কোনটি। তো দেশি শব্দ দেখেন, তো আমাদের যেটা বললাম যে শব্দ প্রকরণ নিয়ে আমাদের বিস্তর ভাবে জানা লাগবে। ঠিক আছে, আমাদের এই উৎসগত প্রকারভেদ তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, বিদেশি এগুলো যেমন পড়া লাগবে, পাশাপাশি গঠনগত 2 প্রকার আপনারা জানেন, যৌগিক শব্দ এবং সাধিত শব্দ, সেটা পড়া লাগবে। আমাদের অর্থগত ভাবে যে 3 প্রকার আছে, যৌগিক শব্দ, রুরো বা রুরি শব্দ এবং যোগরূঢ় শব্দ, সেগুলো আমাদের পড়া লাগবে। টোটাল কয়টা হলো? গঠনগত ভাবে 2টা, অর্থগত ভাবে কয়টা? 3টা, আর আমাদের উৎস মানে আমরা পেয়েছি কোথা থেকে, সেখান থেকে 5টা। এই যে এই প্রকারভেদগুলো এবং তাদের উদাহরণগুলো আমাদের খুব ভালোভাবে পড়া লাগবে। তো দেশি শব্দ ঝিঙ্গা, তেঁতুল, এই আরো যে আমলকি, হ্যাঁ, এই শব্দ, ডাব, আমাদের বিভিন্ন শাকসবজি, ফল, এগুলো ম্যাক্সিমামই কি
দেশি শব্দ হয়, তো ঝিঙ্গা দেশি শব্দ, ঠিক আছে, ঝিঙ্গাটা দেশি শব্দ, ঢিলটাও কি দেশি শব্দ, মুড়ি মুরকিও দেশি শব্দ, কিন্তু মাছি হচ্ছে তদ্ভব শব্দ। মাছি কি? মাছি হচ্ছে তদ্ভব শব্দ, তো আমাদের দেশি শব্দ নয় বলেছে, কোনটা দেশি শব্দ নয়, তো আমাদের এই প্রশ্নের উত্তর হবে ডি। আমরা প্রশ্ন বিশ্লেষণের ক্লাসগুলো কেন রেখেছি? প্রশ্ন বিশ্লেষণের ক্লাস এজন্যই রেখেছি যে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কোন কোন জিনিসগুলো বাদ দিতে হবে, সিলেবাসের ব্যাপারেও আমাদের একটা পরিপূর্ণ ধারণা আসবে। আচ্ছা, জান্নাতুল নেশা বলছে, হায়াতুন নেশা বলছে আপনার ক্লাস করার অনেক ইচ্ছা ছিল তাই প্রাইমারি কোর্সে ভর্তি হয়েছি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো বুঝতে পারছি যে আমরা শব্দ প্রকরণ না পড়লে কিন্তু আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। যদি আমরা শব্দ প্রকরণ থেকে সব এক্সামে কম বেশি প্রশ্ন আসে, তো আমাদের শব্দ প্রকরণ পড়া লাগবে, ঠিক আছে। এইটুকু আমরা এটা যে বুঝতে পারলাম যে শব্দ প্রকরণ পড়া লাগবে, এজন্যই আমাদের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করা দরকার, ঠিক আছে। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে আমার জ্বর জ্বর লাগছে, এটা কোন ধরনের বাক্য বলেন দেখি একটু। আমি 30 সেকেন্ড সময় দিব যে আমার জ্বর জ্বর লাগছে এটা কোন ধরনের বাক্য, এটা বলার জন্য। দেখি আমরা কে কে বলতে পারি আমার জ্বর জ্বর লাগছে এটা কোন ধরনের বাক্য। আমার জ্বর জ্বর লাগছে এটা কোন ধরনের বাক্য? হ্যাঁ, দুই। রিপা বিশ্বাস বলছে হ্যাঁ, দুইয়ের ঘ, ঠিক আছে, একেরও ঘ, একের এ, একের বি, এরকম করে আমরা উত্তর দিব, ঠিক আছে। এই প্রশ্নটার একটু উত্তর করার চেষ্টা করি, ঝটপট 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 উত্তর করব। হ্যাঁ, আমাদের একজন অলরেডি উত্তর করে দিয়েছে, এই যে যেটা ভয় করেছি সেটাই। সবাই সবাই সি অ্যান্সার করছে, সবাই সি অ্যান্সার করছে। আপনারা মারা যাবেন, মারা যাবেন। আপনারা যারা যারা সি অ্যান্সার করলেন, নাম বললে তো চাকরি থাকবে না, নামগুলো বললাম না। সি, আমার জ্বর জ্বর লাগছে, জ্বর জ্বর এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ, এটা হচ্ছে কি দ্বিরুক্ত শব্দ, কিন্তু এখানে কি আপনার শব্দ চেয়েছে নাকি বাক্য? বাক্য এখানে বলছে মিশ্র, একটা বলছে যৌগিক, একটা সরল। গঠন অনুসারে বাক্যের তো প্রকারভেদ, অর্থ অনুসারেও আছে, গঠন অনুসারেও বাক্যের প্রকারভেদ আছে। তো গঠন অনুসারে বাক্য কি প্রকার? 3 প্রকার, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল, একটা হচ্ছে যৌগিক। একটা সরল, একটা জটিল, একটা যৌগিক। একটা সরল, একটা জটিল, একটা যৌগিক। তো এই 3 প্রকারের বাক্য। বাক্য কয় প্রকার? 3 প্রকার, সরল, জটিল, যৌগিক। সরল, জটিল, যৌগিক। সরলের কোনো লাভ লস নাই, ওর একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টকে আবার বাংলায় বলছে কি উদ্দেশ্য, আর একটা সাবজেক্ট থাকবে। সাবজেক্ট কয়টা থাকবে বলেন? একটা সাবজেক্ট থাকবে, আর একটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়া আমি ভার্ব লিখলাম, আর এর সাবজেক্টও থাকবে মানে এর সমাপিকা ক্রিয়া থাকবে, সাবজেক্টও একাধিক থাকবে, সাবজেক্ট একাধিক, সাবজেক্ট আর সমাপিকা ক্রিয়া ভার্ব, এটা থাকবে মাল্টিপল, একাধিক, মানে দুইটাই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এর সাবজেক্ট আর ভার্ব, এরও সাবজেক্ট ভার্ব থাকবে মাল্টিপল। তবে এই দুইটা তো একই হয়ে গেল, আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাবো, আপনি টেনশন করেন না, ঠিক আছে। আর এখানে সমাপিকা ক্রিয়া, এর সমাপিকা ক্রিয়া থাকবে একটা, এর সমাপিকা ক্রিয়া থাকবে যে মাল্টিপল, একাধিক থাকবে, এর সমাপিকা ক্রিয়া থাকবে মাল্টিপল, একাধিক থাকবে, ভালো কথা। এখন দেখেন তাহলে আমরা এটা আর এটা মানে জটিল আর যৌগিক তো একই হয়ে গেল। আমরা জটিলে মনে রাখবো জটিলে জোড়া, জটিলে কি মনে রাখবো? জটিলে জোড়া, সাপেক্ষ সর্বনামের জোড়া হবে, সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজকের জোড়া হবে। আর এখানে যোজক থাকবে, এখানে ভদ্র যোজক থাকবে, এখানে জোড়া জোড়া যোজক থাকবে না। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই। আমি একটা উদাহরণ দিয়ে দেখেন, জটিলে জোড়া, এই কথাটা মনে রাখবেন, জটিলে জোড়া। আমরা এগুলোর বিস্তারিত ক্লাস পাবো, ঠিক আছে, বাক্য প্রকরণের বিস্তারিত ক্লাস পাবো। দেখেন আমি বললাম যে পরিশ্রম করে সে সফল হয়, যে পরিশ্রম করে সে সফল হয়। হ্যাঁ, যে পরিশ্রম করে সে সফল হয়, একটু খেয়াল করেন, যে পরিশ্রম করে সে সফল হয়, যে পরিশ্রম করে সে সফল হয়, সে সফল হয়, যে পরিশ্রম করে সে সফল হয়। আর এটাতে আমি দেখেন এখানে জটিলে জোড়া, কেন জটিলে জোড়া? ও জটিলেরই আর একটা নাম মিশ্র, জটিলেরই আর একটা নাম কি মিশ্র। এই যে মিশ্র যা জটিল তা, যে পরিশ্রম করে সে সফল হয়। দেখেন এখানে ভার্ব, মাল্টিপল ভার্ব আছে কিনা? এই যে করে, হয়, দুইটা ভার্ব, বুঝেন। আবার দেখেন জটিলে জোড়া, কার জোড়া? সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক। কোনগুলো? যে, সে, যিনি, তিনি, যার, তার, যখন, তখন, যেভাবে, সেভাবে, এগুলো হচ্ছে জোড়া। এই যে সে, যিনি, তিনি, যেহেতু, সেহেতু, এই যে এই জোড়া থাকবে, জটিলে জোড়া থাকবে, এরকম কিছু একটা পাবেন।
আর যৌগিকে এবং, কিন্তু, আর, সুতরাং, অতএব, নতুবা, নইলে। এটা একটু দেখেন, এটা এরকম হতে পারে যে পরিশ্রমকারীরা বা পরিশ্রমকারী পরিশ্রম করে এবং সফল হয়। এবংটা হচ্ছে যোজক, এবং সফল হয়। ইংরেজিতে আপনি কনজাংশন বলেন যেগুলো, ঠিক আছে, সেটা যোজক, ঠিক আছে। এবং সফল হয়, এখানে দেখেন, এখানেও জোড়া জোড়া, করে, হয়, এখানেও দুইটা কি ভার্ব। আর পরিশ্রমকারী একটা সাবজেক্ট। পরের পরের এই যে এবং এর পরে আরেকটা এখানে সাবজেক্ট হওয়ার কথা, কিন্তু ওই সাবজেক্টটা দিলেও হয় না দিলেও হয়, কারণ একই সাবজেক্ট তো। পরিশ্রম করে এবং পরিশ্রমকারী সফল হয়, ঠিক আছে। তাই দুইটা একই সাবজেক্ট দুই পাশে, তার জন্য এটা না লিখলেও হয়, পরের সাবজেক্টটা না লিখলেও হয়, ঠিক আছে। এই যে পরিশ্রমকারী এখানে একবার লিখেছি, পরের বার না লিখলেও হয়। তো এখানে দেখেন জটিলে জোড়া হবে, আর এখানে আমরা সরলটা কি করব, পরিশ্রমকারীরা সফল হয়, ডাইরেক্ট এইটুকু, পরিশ্রমকারীরা সফল হয়, পরিশ্রমকারীরা সফল হয়, পরিশ্রমকারীরা সফল হয়, সফল হয়, ঠিক আছে। পরিশ্রমকারীরা সফল হয়, এই যে একটাই ক্রিয়া, আর সাবজেক্টও একটা, সমাপিকা ক্রিয়াও একটা। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না বলেন? আর আপনারা যেটা উত্তর করছেন দ্বিরুক্ত। দ্বিরুক্ত তো বাক্যের প্রকারভেদ না, দ্বিরুক্ত হচ্ছে শব্দের প্রকারভেদ। তাই আমাদের আবেগে গা ভাসালে হবে না, প্রশ্ন ভালো করে বুঝে পড়া লাগবে, ঠিক আছে। প্রশ্ন ভালো করে বুঝে না পড়লে আপনি সিস্টেম হয়ে যাবেন। শোনেন, এখন আমি আপনাকে আরো কিছু কথা বলবো। মনে করেন আমি এরকম বললাম যে, যে সকল পশু মাংসাশী তারা শক্তিশালী। যে সকল, তারা জোড়ায় আছে, যে সকল পশু মাংসাশী তারা শক্তিশালী। আর এখানে ডাইরেক্ট বলে দিব মাংসাশী পশুরা শক্তিশালী, আর এখানে বলবো মাংসাশী পশুরা মাংস খায় এবং শক্তিশালী হয়। বুঝতে পারছেন মনে হয়? আবার দেখেন, প্রভাতে পদ্মফুল ফোটে, সরল বাক্য, প্রভাতে পদ্মফুল ফোটে, পদ্মফুল সাবজেক্ট, ফোটে ক্রিয়া, একটাই সাবজেক্ট একটাই ক্রিয়া। আর জটিলে জোড়া, যখন প্রভাত হয় তখন পদ্মফুল ফোটে, যখন তখন সাপেক্ষ সর্বনাম। যৌগিকে বলবো প্রভাত হয় এবং পদ্মফুল ফোটে, প্রভাত হয় এবং পদ্মফুল ফোটে। ব্যাপারটা বুঝতে পারছেন? প্রভাত হয় এবং যোজকটা আনলাম, ঠিক আছে। এখানে বললাম তিনি ধনী হলেও কৃপণ, তিনি ধনী হলেওটা কিন্তু সমাপিকা ক্রিয়া না, অসমাপিকা ক্রিয়া। তিনি ধনী হলেও কৃপণ হয়, হয় ধাতুটা বাংলাতে অনেক সময় উজ্জ্ব থাকে, ঠিক আছে। হয় ধাতু বলছি, সরি, হয় ভার্বটা মানে ক্রিয়াটা বাংলায় অনেক সময় উজ্জ্ব থাকে। যেমন আমি একজনের নাম নিই, কার নাম নিব? নাম জানি না তার, আর রাত জানি না ভোর, না। আমি মনে করেন কার নাম নিব, ফিরোজের নাম নিলাম। আচ্ছা, ফিরোজ আহমেদ। আমি বললাম ফিরোজ আহমেদ একজন ছাত্র। আমি কি বলবো ফিরোজ আহমেদ একজন ছাত্র হয়? ক্রিয়াটা অনেক সময় উজ্জ্ব থাকে। যেমন আমি একজন শিক্ষক, আমি এরকম বলছি আমি একজন শিক্ষক হয়, বলি না, এটা ইংরেজিতে বলি আই অ্যাম আ টিচার, হি ইজ আ স্টুডেন্ট, ইজ, অ্যাম, এগুলো বলছি ইংলিশে, কিন্তু বাংলাতে ওটা উজ্জ্ব রাখি, ঠিক আছে। তো দেখেন, এই যে এরকম হয়, এরকম বললাম যে আমি এরকম বললাম, এখানে মনে করেন বললাম পরিশ্রম না করলে ফেল করবে। পরিশ্রম না করলে, করলেটা কিন্তু সমাপিকা ক্রিয়া না, অসমাপিকা ক্রিয়া। ইংরেজিতে যেটাকে আপনারা কি বলেন, নন ফিনাইট ভার্ব বলেন। পরিশ্রম করলে সফল হবে। আর এখানে জোড়া নিয়ে আসবেন, যদি পরিশ্রম করো তবে সফল হবে, আর পরিশ্রম করো তাহলে সফল হবে, তাহলে সফল হবে। এগুলোর আরো কিছু পার্থক্য আছে, আশা করছি মূল পার্থক্যগুলো বুঝতে পারছেন। তো সরল, এটা একটা সরল বাক্য, আমার জ্বর জ্বর লাগছে। আপনার ক্রিয়া কয়টা ভাই? একটাই ক্রিয়া, এই যে লাগছে। আর এখানে কোনো জোড়া আছে? জটিল হতে হলে বা জটিলের আরেকটা নাম মিশ্র হতে হলে তো জোড়া লাগে, এখানে কোনো জোড়া আছে? আমার জ্বর জ্বর লাগছে, কোনো জোড়া আছে? যে, সে, যিনি, তিনি, যার, তার, যখন, তখন। এখানে কোনো যোজক আছে? এবং, কিন্তু, আর, সুতরাং, অতএব, নতুবা, নইলে, তবে, তাই, ফলে, কিছু আছে? কিছু নাই, তাহলে যৌগিক হবে না। আর এর কোনো লাভ লস নাই, এর একটাই সাবজেক্ট একটাই ক্রিয়া। কার লাগছে? আমার লাগছে। হ্যাঁ, এই যে আর কি, জ্বর জ্বর লাগছে, এই যে একটাই ক্রিয়া, লাগছেটা একটাই ক্রিয়া, একটাই সমাপিকা ক্রিয়া। ব্যাপারটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? আমাদের সরকার বলছে ক্লিয়ার স্যার, ধন্যবাদ। আমাদের এই যে সৈকত সরকারের মতো আর কার কার ক্লিয়ার হয়েছে? আমাদের সৈকত সরকার ভাইয়ের মতো আর কার কার ক্লিয়ার হয়েছে? একটু হাত তুলি বা একটু কমেন্ট করে জানাই, একটু বলতে হবে কার কার ক্লিয়ার হয়েছে, একটু বলতে হবে কার কার ক্লিয়ার, একটু বলতে হবে, হ্যাঁ, কার কার ক্লিয়ার।
একটু বলতে হবে, হ্যাঁ একটু বলতে হবে কার কার ক্লিয়ার, একটু বলতে হবে। হ্যাঁ আমাদের কমেন্টও দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, তো আশা করছি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ আমরা পরের প্রশ্নে চলে আসি, আমাদের অনেক বন্ধুরা বলছে হ্যাঁ এটা আমাদের কাছে ক্লিয়ার, তো ক্লিয়ার যেহেতু আমরা আমাদের পরের প্রশ্নে চলে আসি, কি বলেন সবাই? আচ্ছা আমরা আমাদের পরের প্রশ্নে চলে আসি, এগুলো নিয়ে আরো ডিটেলস জানবো আমরা। সারাংশ কোন পুরুষে লিখতে হয় বলেন, এটা জ্ঞানমূলক, এটা তেমন কিছু না। দেখি আমরা বলতে পারি কিনা সারাংশ কোন পুরুষে লিখতে হয়। দেখি আমরা সবাই বলি, একটু উত্তর করার চেষ্টা করি। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ কোন পুরুষে লিখতে হয় একটু বলার চেষ্টা করি সবাই। দাগ নাম্বার সহ উত্তর করি, দাগ নাম্বার সহ। হ্যাঁ আপনি আরেকবার দেখে নেবেন, না তো আমাদের ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাবে, আর আমরা বাক্যতত্ত্বের আরো বিস্তারিত ক্লাস পাবো, ঠিক আছে? আরেকবার আমি আমি বললাম ওএম অমৃত। হ্যাঁ ওএম অমৃত নিয়ে, ওএম অমৃতকে নিয়ে একটা উদাহরণ দিই আমি। হ্যাঁ ততক্ষণ আপনারা এটার উত্তর করতে থাকেন। অধুরা বলছে ক্লিয়ার, আমাদের মিহির বলছে নেক্সট কোয়েশ্চেন, সবাই বুঝতে পারছে আমাদের। হ্যাঁ স্বর্ণা নেক্সটটার উত্তর করে দিয়েছে। হ্যাঁ আমাদের প্রথমটা দ্বিতীয়টাতে এত সময় পড়ে থাকলে হবে না। কি যেন নামটা? অমৃত। হ্যাঁ আমি বললাম, হ্যাঁ আমি বললাম যে কি সবাই অমৃত ভাইকে ভালোবাসে, সবাই অমৃত ভাইকে ভালোবাসে। ভালোবাসে একটাই ক্রিয়া, একটাই ক্রিয়া, আর সবাই একটাই সাবজেক্ট, তাহলে এটা সরল বাক্য। আর জটিল করতে গেলে জোড়া আনবো, যে অমৃত ভাই তাকে সবাই ভালোবাসে, যে তাকে, জটিলে জোড়া, তাহলে জটিল বা মিশ্র বাক্য, যে অমৃত ভাই তাকে সবাই ভালোবাসে। তো একজন অমৃত ভাই এবং তাকে সবাই ভালোবাসে, এটা হচ্ছে যৌগিক এবং কিন্তু আর, সুতরাং অতএব নতুবা এগুলো, ঠিক আছে? তিন, তিনের দুই রকম উত্তর পাচ্ছি। হ্যাঁ পুরুষ নিয়ে তো ডেফিনেটলি ক্লাস হবে। হ্যাঁ পুরুষ নিয়ে ডেফিনেটলি ক্লাস হবে, ঠিক আছে? আফসানা হক আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আবার উত্তর করছে। হ্যাঁ এটার উত্তরটা আমরা করব বি দাগটা। বি দাগটা, প্রথম পুরুষ বলা হয় কাকে? নাম পুরুষকে। হ্যাঁ আমাদের পুরুষ কয়টা? পুরুষ হচ্ছে আপনারা জানেন পার্সন, পার্সন ইংরেজিতে পড়েছেন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আর বাংলায় বলবো আমরা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। তো এটা নাম, সারাংশটা নাম পুরুষেই। এটা নিয়ে দ্বিমত আছে এই প্রশ্নটা নিয়ে। হ্যাঁ এটা নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব যখন পুরুষ পড়বো আমরা। এই উত্তম পুরুষ, উত্তম পুরুষ হচ্ছে যেটা ফার্স্ট পার্সন, ঠিক আছে? উত্তম কুমার, ঠিক আছে? ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কোনটা? আমি, আমরা, আমাদের, যেগুলো নিজেকে আমরা জাহির করব যেভাবে, যার সাথে কথা বলবো সে হচ্ছে সেকেন্ড পার্সন ইংরেজিতে, আর আমরা বাংলায় বলি তাকে কি? মধ্যম পুরুষ। আর যার ব্যাপারে আমি তুমি বাদে, হ্যাঁ মানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এর বাদে অন্য অন্য কাউকে নিয়ে যখন আমরা বলবো তখন সেটা হচ্ছে নাম পুরুষ বা প্রথম পুরুষ। নাম পুরুষেরই আর একটা নাম কি? প্রথম পুরুষ। তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বি দাগটা আনসার করব এখানে, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড পার্সন, এটা হচ্ছে কি পার্সন? থার্ড পার্সন, ঠিক আছে? সারাংশ সারমর্ম যখন লিখবো, শুধু আমি এরকম করব না, হ্যাঁ শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। আমি এরকম করে বলবো না যে আমি অনেক সময় লোকের কাছ থেকে অনেক কিছু পাই, অনেক কিছু নিয়ে অনেক বেশি কি হই, অনেক সুবিধাভোগী হই, কিন্তু আমার কাছ থেকে যখন কেউ কিছু একটু নিতে যায় তখন আমি তাকে বলি যে না, আমার দয়ায়, আমার করুণায় তুমি বেঁচে আছো। এখানে আমি আমাদের এভাবে না বলে আমরা এভাবে নিয়ে আসবো সারাংশ সারমর্মের সময়, মানুষের, ইন্টায়ারলি, লোকের, হ্যাঁ মানব জাতির এই করা উচিত। মানব জাতির কি শুধু নিজের দিকটাই কি দেখা উচিত না, সবার পক্ষটা দেখা উচিত। এটাই হচ্ছে নাম পুরুষ, মানে আমরা পুরো মানব জাত যার ব্যাপারে আমরা কথা বলি সেটাই হচ্ছে নাম পুরুষ, সেটাই হচ্ছে প্রথম পুরুষ, ঠিক আছে? আমরা পারবো আশা করছি, এগুলো আমরা পুরুষ ক্লাস পাবেন। তো আমরা এখান থেকে কি বুঝলাম বলেন? আমি আবার এখানে যাই, এখানে দেখেন আমার জ্বর জ্বর লাগছে, আপনাকে কনফিউজ করবে, বাক্য থেকে প্রশ্ন আসবে। আগের বার দেখলেন শব্দ প্রকরণ, আর এটা হচ্ছে বাক্য প্রকরণ। শব্দও পড়া লাগবে, বাক্যও পড়া লাগবে, প্লাস এখানে দেখেন 3 নম্বর প্রশ্নটা কি?
এই যে পুরুষ পড়া লাগবে, পার্সন পড়া লাগবে আপনাকে, ঠিক আছে? সাহিত্যটা পড়া লাগবেই। দেখেন 4 নম্বরে যাই। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, এই গানে কোন ভাব প্রকাশ পেয়েছে একটু বলি, সবাই উত্তর করার চেষ্টা করি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, 4 দাগের উত্তর করবো এবার। এবার আমরা 4 দাগের উত্তর করবো, ঝটপট ঝটপট 4 দাগের উত্তর করবো আমরা। হ্যাঁ, 4 দাগের উত্তর করার চেষ্টা করি আমরা একটু। আচ্ছা, ওএম অমৃত বলছে এখন সুপার ক্লিয়ার, ধন্যবাদ অমৃতকে। আর আমরা তো এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব অমৃত, এগুলো নিয়ে আপনার রাগ করার, অভিমান করার, মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আমরা এগুলো ক্লাস পাবো, এগুলো তো আমরা এমনি ক্লাস নিচ্ছি, আপনাদের এমনি অভিজ্ঞতা হয় যেন। আমাদের তাবাসসুম উত্তর করে দিয়েছে, সবার আগে তাবাসসুমকে অভিনন্দন। হুম, দেখি আমরা বাকিরা আর কেউ পারি কিনা। কিন্তু ভিন্ন ভিন্ন উত্তর পাচ্ছি, ভিন্ন ভিন্ন উত্তর পাচ্ছি। আপনি যদি হন, হ্যাঁ, আপনি যদি রাজা, আপনি চান রাজকন্যা, আপনি যদি চান রাজকন্যা, তাহলে আপনাকে কি করতে হবে? আগে আপনাকে সেরকম একটা রাজত্ব বানাতে হবে, সেরকম একটা আপনাকে সিংহাসন নে বসতে হবে, আপনার ওরকম একটা প্রাসাদ লাগবে, তাহলে তো আপনি রাজকন্যা পাবেন। আপনি রাজা হতে চাইলেন কিন্তু আপনার কি নাই? চাল চুলা নাই, হলো তো ঢাল তলোয়ার নাই, আপনি হয়ে গেলেন কি শমশের, তাই না? তাহলে তো হলো না। তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে দেশপ্রেমটা বা সব মানুষই যে রাজার চেয়ে কোনো অংশে কম না, আর আমাদেরও যে রাষ্ট্র গঠনে অনেক দায়িত্ব আছে, এবং রাষ্ট্র গঠনে আমাদেরও যে অনেক অবদান আছে, এই ঘটনাটা বোঝানোর জন্য এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই চরণটা। তো এখানে আসলে স্বৈরতন্ত্র বুঝায়নি রবি ঠাকুর, তিনি বুঝিয়েছিলেন যে আমাদের এই রাষ্ট্র পরিচালনায়, দেশ পরিচালনায় সবারই ভূমিকা, অংশগ্রহণ আছে। তো এই সেন্সে আমরা এখানে উত্তর করব দায়িত্ববোধ। এই সেন্সে আমরা কি উত্তর করব? দায়িত্ববোধ। স্বৈরতন্ত্র হবে না, স্বৈরতন্ত্র তো আমি স্বৈরতন্ত্র বললে তো আমি বলতাম আমি রাজা তোরা সব প্রজা, এরকম কি বলেছে যে স্বৈরতন্ত্র হবে? হবে না। আর রসবোধ, বাংলা সাহিত্যের আমরা রস পাবো, হ্যাঁ, রস রস পড়বো আমরা। হ্যাঁ, তো বাংলা সাহিত্যের রস নিয়ে আমরা পড়বো। হ্যাঁ, মধুর রস পড়বো, অন্যান্য রসগুলোও পড়বো আমরা, ঠিক আছে? আর রাজা হওয়ার ইচ্ছা না, এরকম না। এখানে আমরা দায়িত্ববোধ, ওই যে আপনি এবার এই সেন্সে কল্পনা করেন যে আপনি রাজা, হ্যাঁ, আপনি রাজ্যে, আপনি মনে মনে রাজকন্যার দাবি করেন, আপনি ক্যাটরিনা কাইফ দাবি করেন, আপনি দীপিকাকে দাবি করেন, ঠিক আছে, পরিমণিকে দাবি করেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আপনাকে ওই দাবিটা, ওই কল্পনাটা তখনই ম্যাটেরিয়ালাইজ হবে যখন আপনি ওটাকে কি করতে পারবেন, যখন আপনি নিজে কি হবেন, রাজা হবেন, রাজা হওয়ার উপযুক্ত হবেন, যখন আপনার সেই দায়িত্ববোধ, যখন আপনার নেওয়ার সামর্থ্য হবে, ঠিক আছে? তো এখানে আসলে রাজা দিয়ে দায়িত্ববোধটাকেই ডিনোট করা হয়েছে। তো আমরা পরে চলে যাচ্ছি, বন্ধন শব্দের অক্ষর বিন্যাস। আচ্ছা, এটা উত্তর করতে থাকেন, ততক্ষণ আমি কার নামটা, কার নামের অক্ষর বের করব। হ্যাঁ, আমাদের তাবাসসুমের নামের আমি অক্ষর বের করি। তাবাসসুমের নামে কয়টা অক্ষর আছে? হ্যাঁ, তাবাসসুম, ঠিক আছে। বাকিরাও চেষ্টা করেন, বাকিরাও চেষ্টা করেন, যার যার নামের অক্ষর বের করবেন। আমি তাবাসসুম দেখাচ্ছি, নামের স্পেলিং ভুল হলে রাগ করার কিছু নাই। তাবা, তাবাসসুম। আচ্ছা, নামের বানান ভুল হলে আগে বলেছি, রাগ করার কিছু নেই। দেখেন এখানে কয়টা ভাওয়েল আছে? তা একটা ভাওয়েল, এই যে এ একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল, তাহলে তাবাসসুমে 3 অক্ষর। কয় অক্ষর? 3 অক্ষর। এবার আমি কার নাম বের করব? এবার আমি কার নামের বের করব? আফসানা। দেখেন আফ সা না, আফসানাতেও কয় অক্ষর? এ একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল, আবার এ একটা ভাওয়েল। আফসানাতে 3 অক্ষর, আফসানাতে 3 অক্ষর। আচ্ছা, আমি এবার তৌফিকুল বের করব। হ্যাঁ, জুই, জুয়ে 1 অক্ষর, জুয়ে 1 অক্ষর, জুই। হ্যাঁ, আপনি বলবেন দুইটা ভাওয়েল, পাশাপাশি দুইটা ভাওয়েল হলে একটা কাউন্ট করব, দুইটা কাউন্ট করব না। হ্যাঁ, পাশাপাশি আমি তৌফিকুল বের করি, তৌফিকুল, TOWFIQUL, তৌ। হ্যাঁ, এই পর্যন্ত একটাই ভাওয়েল আসছে। ফি আর একটা ভাওয়েল, কুল, ইউ আর একটা ভাওয়েল, 3 অক্ষর, তৌফিকুল 3 অক্ষর। যার যার নামেরটা বের করি, যার যার নামেরটা বের করি। হ্যাঁ, যার যার নামেরটা বের করি। অমৃত, 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 অমৃত কাইন্ডলি, অবশ্যই অমৃত কাইন্ডলি বলার দরকার নাই, আমি অমৃত অবশ্যই বের করব। অমৃত, RITO। তো এখানে কিন্তু একটা ভাওয়েল আছে, এ, অম, অমরি, এটা আর, RI
এই যে আই আর আই আর একটা, আর টিও আর একটা, অমৃততে 3 অক্ষর, অমৃততে 3 অক্ষর, হ্যাঁ রিপা, রিপাতে 2 অক্ষর, রিপা আর আই পি এ, কয়টা ভাওয়েল, আর আই পি এ, রিপা, এ এই যে আই একটা আর এ একটা, সাইফুল, সাইফুলে কয় অক্ষর, সাইফুলে কয় অক্ষর, সাই, সাইফুল, এই যে এই দুটা এ আর আই একসাথে আছে, একসাথে আছে, একসাথে থাকলে আমরা 1 অক্ষর নিব, একসাথে থাকলে 1 অক্ষর নিব। যার যার নামেরটা এবার বের করি, যার যার নামেরটা বের করি, হ্যাঁ হ্যাঁ, আমাদের অমৃত ভাইয়ের মতো আর কার নামেরটা বের করব বলেন, যার যার নামেরটা এবার বের করবো। আর আমি বন্ধনটা আপনাদের দেখাচ্ছি, দেখেন বন্ধন, আপনি BANDHON লেখেন, বা বন্ধন BONDON লেখেন, BANDHON, এটা তো মনে হয় আগে লিখেছি, BAN, হ্যাঁ যাই লেখেন, দেখেন কয়টা কয়টা হচ্ছে, এ একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, যেভাবে স্পেলিংটা লেখেন সেভাবে হবে, ও একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, 2 অক্ষর, বন্ধনে 2 অক্ষর। মানে অক্ষর কাকে বলে, অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম বা ক্ষুদ্রতম প্রয়াসে আপনি যতটুকু উচ্চারণ করতে পারেন সেটাকে বলে অক্ষর, সেটাকে কি বলে, অক্ষর। নিঃশ্বাসের, হ্যাঁ সঞ্জিত, শোন SON, শোন JIT, জিত 2 অক্ষর, ভেরি গুড সঞ্জিত ভাই। নাজ, নাজমুল, হ্যাঁ 2 অক্ষর, ভেরি গুড, নাজমুল। কয়বারে উচ্চারণ করছেন, 2বারে। ইংরেজিতে যেটা স্লেবল বলেন, বাংলায় সেটা অক্ষর হয়ে গেছে, ঠিক আছে, এটা নাথিং এলস, এটা আমরা পারবো, আশা করছি পারবো, হ্যাঁ অক্ষর পারবো। জয় সমাদ্দার অভি, হ্যাঁ জয়েরটা বের করবো, জয়, JOY, জয়, জয় 1 অক্ষর, OVI, OVI, এই যে ঠিক আছে, OV, OV, OV 2 অক্ষর, OV এখানে 2 অক্ষর, ও একটা আর আই একটা, OV, OV, জয়, জয়, দেখেন জয়, একবারে উচ্চারণ করছি, OV, হ্যাঁ OV, মুখের শেপ 2বার চেঞ্জ হচ্ছে, 2 অক্ষর। আর জয় সামাদ্দার, SAMA, সামাতে তো 2 অক্ষর, সামা, সামা 2 অক্ষর, হ্যাঁ সামা, DDER, এখানে আরেক অক্ষর, এখানে 1 অক্ষর, এখানে 1 অক্ষর, 3 অক্ষর, বুঝছি স্যার আপনার নামে 3টা ধন্যবাদ আফসানাকে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ, হ্যাঁ শামিমুন, হ্যাঁ শামিমুন নাহার, উন, ধন্যবাদ। হ্যাঁ এই তো বুঝতে পারছি সবাই। তো এখানে বন্ধনে তাহলে কয় অক্ষর, 2 অক্ষর, 2 অক্ষর কি কি, এই যে দেখতে পাচ্ছেন বন, এখানে একটা ভাওয়েল, আর ধন এখানে একটা ভাওয়েল, ঠিক আছে, BON, হ্যাঁ বা BAN, আপনি যেটা খুশি সেটা লেখেন, DHON, ঠিক আছে, এই তো 2 অক্ষর, একটা ভাওয়েল, একটা ভাওয়েল, ওকে। তো ঠিক আছে, এটা আমরা পারবো। তো আমাদের অক্ষর বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ থেকে প্রশ্ন আসবে, যুক্ত বর্ণ থেকে প্রশ্ন আসবে, শুধু প্রশ্ন সলভ করলে তো হবে না, আমাদের অ্যানালাইসিসের ক্লাস তো এই জন্যই যে আমরা কি কি করব, কি কি করব না, ঠিক আছে। নেক্সট, উদাত্ত পৃথিবী কাব্যের রচয়িতাকে, দেখেন সাহিত্য থেকে প্রশ্ন চলে আসবে, এটা বুঝার কিছু নাই, আমি একটু বলে দিই। উদাত্ত পৃথিবী, হ্যাঁ তারপরে আরো কি আছে, আহ, আহ, এই যে মায়া কানন, হ্যাঁ তারপরে এরকম আছে আরো কি, মোর জাদুদের সমাধি পরে, তারপরে আরো অভিযাত্রিক, এগুলো কার লেখা বলেন। তারপরে শান্তি ও এই প্রার্থনা, প্রশস্তি ও প্রার্থনা, এই কাব্যগ্রন্থগুলোর লেখক হচ্ছে আমাদের কে, সুফিয়া কামাল, এই কাব্যগুলোর লেখক হচ্ছে আমাদের কে, সুফিয়া কামাল। এগুলো বোঝার কিছু নাই, ঠিক আছে, এগুলো আমরা মানে পড়বো, সাহিত্য যখন পড়বো তখন এই ব্যাপারগুলো আমরা পড়বো। তো সাঝের মায়া, মায়া কানন, তারপরে আরো কি আছে, যে উদাত্ত পৃথিবী খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ মোর জাদুদের সমাধি পরে, তারপর আরো কিছু কিছু ওনার রচনা আছে, যেমন মনে করেন এই যে এরকম আছে, শান্তি ও প্রার্থনা, প্রশস্তি ও প্রার্থনা, ঠিক আছে, অভিযাত্রিক, এই রচনাগুলো কার, এই কাব্যগুলো আমাদের সুফিয়া কামালের, ঠিক আছে। তাহলে আমাদের 6-এর উত্তর কি বলেন, 6-এর উত্তর হচ্ছে আমাদের বি, 6-এর উত্তর বি, হ্যাঁ 6-এর উত্তর বি, ফিরোজ, ফিরোজে অক্ষর 2টা, হ্যাঁ ফিরোজে অক্ষর 2টা, হ্যাঁ 6-এর বি, ধন্যবাদ রিপা, ধন্যবাদ। এই প্রশ্নে আমাদের সবার আগে কে উত্তর করছিল, এই প্রশ্নে আমাদের সবার আগে উত্তর করেছিল মনে হয় মঞ্জুরুল ইসলামকে ধন্যবাদ, রিপা বিশ্বাসকে ধন্যবাদ, হ্যাঁ সবাই আমরা উত্তর করতে পারছি, খুবই ভালো। আমরা এবার দেখি কোনটা সঠিক, কোনটা সঠিক, দেখেন সুজন বাদিয়ার ঘাট, মহাশ্মশান, কাদো নদী কাদো, হ্যাঁ বহিপীর, এটা একটু বলি কোনটা সঠিক, মানে এই যে মহাশ্মশান কি একটা নাটক কিনা, সুজন বাদিয়ার ঘাট কি একটা নাটক কিনা, ঠিক আছে, এগুলো একটু দেখি, আমরা বলার চেষ্টা করি কে কয়টা পারি, হ্যাঁ এগুলো আমরা একটু বলার চেষ্টা করব কে কয়টা পারি।
সবার আগে কে উত্তরটা করছে? আমি কমেন্টটা দেখতে পাচ্ছি না হঠাৎ। ছয়, হ্যাঁ, ছয়ের পরে সাত। স্বর্ণা, স্বর্ণাকে ধন্যবাদ। স্বর্ণা সবার আগে উত্তর করে দিয়েছে মনে হয়। ইসরাত ইতিকে ধন্যবাদ। হ্যাঁ, তারপরে উত্তর করেছে মঞ্জুরুল ইসলাম, আমাদের আগে প্রশ্নে সবার আগে উত্তর করেছিল, এবার পরে একটু হয়ে গেছে। আমরা একটু দেখি, দেখেন মহাশ্মশান একটা বিখ্যাত মহাকাব্য। মহাকাব্যের জনক বা মহাকাব্যের আব্বা হচ্ছে আমাদের মাইকেল, সে চালাতো না সাইকেল, ঠিক আছে তো। কিন্তু মহাশ্মশান হচ্ছে কায়কোবাদ, কায়কোবাদ রচিত একটা বিখ্যাত, আপনারা জানেন যে মহাকাব্য। এখানে যে মারাঠা এবং মুসলিমদের মধ্যে যে যুদ্ধ হয়, হ্যাঁ, শাহ মোহাম্মদ আবদালি এই ক্যারেক্টারটা পাবো। আর মারাঠাদের সাথে তার যুদ্ধ হয়, যুদ্ধে হচ্ছে নায়ক নায়িকা দুই পক্ষে, এবং তাদের তাদের যে ট্র্যাজেডি সেটা নিয়ে এই মহাশ্মশান মহাকাব্য। এটা নাটক না, এটা মহাকাব্য, ঠিক আছে। মহাশ্মশান হচ্ছে মহাকাব্য, তাহলে এটা তো আমাদের হলো না। তারপরে আর কি আছে বলেন? তারপর আছে সুজন বাদিয়ার ঘাট, এটা একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে। এখানে আমরা দেখব দুলি আর সুজন, হিন্দু আর মুসলিমের যে প্রেম, আর এই প্রেম হওয়ার পরে সমাজে তাদের মধ্যে যে দুজনের শেষ করুণ যে পরিণতি, করুণ মৃত্যু, এটা একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে। কাদো নদী কাদো সৈয়দ অলিউল্লাহর উপন্যাস। তাহলে এটাও হলো না। বাকি আছে কি? বহিপীর। বহিপীর একসময় এসএসসি লেভেলের পাঠ্য ছিল, এখনো আছে কিনা আমার ঠিক জানা নেই। তো এসএসসি লেভেলের পাঠ্য ছিল, ঠিক আছে, এই যে বহিপীর যে নাটকটা, ঠিক আছে। ওখানে দেখা যায় তাহের, খোদেজা, হ্যাঁ, এরকম আরো কি কি ক্যারেক্টার গুলো আছে, এককালে ছিল আর কি। হ্যাঁ, এটাও সৈয়দ অলিউল্লাহর একটা বিখ্যাত নাটক, ঠিক আছে। তো এটা আমাদের সঠিক। সাতের উত্তর সবার আগে করে দিয়েছিল কে? সবার আগে করে দিয়েছিল, আরেকবার বলে দিই, সবার আগে করে দিয়েছিল স্বর্ণা। অনেক উত্তর করেছে, তাবাসসুম, হাবিবুর, অভি, সঞ্জিত, জুই, হ্যাঁ, বিথি, সবাইকে ধন্যবাদ। আফসানা, সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ। এখানে খুবই ইন্টারেস্টিং, দেখবেন খুবই মজার। করুণ রস, ঠিক আছে, আমরা দেখতে পাবো সুজন আর দুলি, তাদের যে করুণ পরিণতি, আমি একসময় বলবো আপনাদের, সাহিত্য পড়াবো তখন। যাই হোক, এখন এটা আমরা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, এটা আমরা পারবো। তো আমরা পরে চলে যাই, হ্যাঁ, আমরা পরে চলে আসবো। পরে চলে আসে কি? হর্ষণ। হর্ষণ শব্দের অর্থ কি? তাহলে আপনাদের দেখেন সাহিত্য থেকে প্রশ্ন আসবে। এই যে দেখেন সাহিত্য থেকে দুটা প্রশ্ন, 6 এর 7। তো সাহিত্য আপনি কি ইগনোর করলে আপনি ইগনোর হয়ে যাবেন, ঠিক আছে। সাহিত্য ইগনোর করা যাবে না। এখানে দেখেন হর্ষণ শব্দের অর্থ, শব্দার্থ থেকে প্রশ্ন আসবে। হর্ষণ শব্দের অর্থ কি? হর্ষণ শব্দের অর্থ হচ্ছে হর্ষ। হর্ষ মানে হচ্ছে যেটা হ্যাপিনেস, হ্যাঁ, আনন্দ, হর্ষ। হর্ষর বিপরীত হচ্ছে বিষাদ, মানে দুঃখ, কষ্ট। তো হর্ষ শব্দের অর্থটা কি বলেন? হর্ষ শব্দের অর্থটা কি? কে পারলো সবার আগে? এইচএসসি তে এখনো আছে বহিপীর, এইচএসসি তে বহিপীর নাই তো। এইচএসসি তে আছে সিরাজউদ্দৌলা, আর এইচএসসি তে আছে লাল সালু। এসএসসি তে আছে হয়তো তন্নি, তন্নি নাহার তমা, হ্যাঁ। আটের ডি, আটের ডি আনন্দ, ধন্যবাদ অমৃত। এবার অমৃত চ্যাম্পিয়ন হয়ে গেছে, অমৃতকে অভিনন্দন। পরে যারা উত্তর করছি, মজিদুল, করিমুন শাহ, সালমান, মোহাম্মদ মিহির, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই আমরা এটা পাচ্ছি। তাহলে দেখেন বিপরীত শব্দ, শব্দার্থ, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে। রুহুল, সঞ্জিত, অধুরা শেখ। অধরা শেখ বলছে তাদের ছিল বহিপীর, হ্যাঁ, বহিপীর পড়েছেন। আচ্ছা, যাই হোক, মৃন্ময়ী, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা মৃন্ময়ী? মৃন্ময়ী খুবই একটা মানে পাড়া বেড়ানো একটা মেয়ে। সে কি করে? শুধু এদিক ওদিক দৌড়াই বেড়াই, ঠিক আছে। খুবই চঞ্চল একটা মেয়ে, ঠিক আছে। তো তার যখন বিয়ে হয় আর কি, হ্যাঁ, তখন একটু ঝামেলা হয় আর কি। সে আর কি শাশুড়িটাকে অনেক ডমিনেট করে। হ্যাঁ, সে বেরোতে পারে না, কিছু না। হ্যাঁ, দেখি সবার আগে কে উত্তর করতে পারে এবং উত্তরটা সঠিক হয় কিনা। হ্যাঁ, সবার আগে কে উত্তর করতে পারে? হ্যাঁ, দেখি সবার আগে কে উত্তর করতে পারে। নয়, নয়ে আবার সবার আগে উত্তর করে দিচ্ছে আমাদের অমৃত। অমৃতকে ধন্যবাদ। এখন দেখি, অনেকে আমরা লিখছি বি সি ডি, এগুলো লিখে তো লাভ নাই, দাগ নাম্বার সহ লিখবেন। তাহলে আপনি কত নাম্বারের উত্তর দিয়েছেন আমি তো সেটা বুঝবো না। কত নাম্বারের উত্তর দিচ্ছেন সেটা কি আমি বুঝবো? বলেন। যদি আপনারা ওরকম ইয়া করেন, ওভাবে না উত্তর দেন, তাহলে তো ঝামেলা। ঝামেলা না? অমৃত, সালমান, অগ্রযাত্রার অগ্রণী, বাকিদের উত্তর পাচ্ছি না, নাকি ঝামেলা? নাকি বাকিরা কমেন্ট করতে পাচ্ছি না?
যাই হোক এখানে আমাদের যে এটা হবে সমাপ্তি, এটা হবে কি সমাপ্তি। তো এই গল্পটা আমি এখন স্পয়লার দিয়ে দিলে হয়তো ভালো হবে, কিন্তু আপনারা পড়লে আরো বেশি মজা পাবেন। এখানে এই যে আমাদের মৃন্ময়ী থাকে, কে থাকে? আমাদের মৃন্ময়ী থাকে। তো ওর সবচেয়ে খুবই দুষ্টু চঞ্চল একটা মেয়ে, বুঝতে পারছেন, গ্রামের। তো সে ওই যে দৌড়িয়ে বেড়ায়, তো তার সাথে অপূর্বর বিয়ে হয়। অপূর্বর বিয়ে হয়েও সে ওই যে ঘরে বন্দি থাকে, সে কিছু করতে পারে না, তখন তার খুব কষ্ট লাগে, সে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু আবার তাকে ঘরে ফিরেই আসতে হয়। কিন্তু দেখা গেছে তখন অপূর্ব তাকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো? বলে, না, আমি তোমাকে ভালোবাসি না। খুবই রোমান্টিক, আবার খুব সুন্দর একটা। তখন বলে, কেন ভালোবাসো না? তখন সে বলে যে, তুমি আমাকে বিয়ে করছো কেন? সেজন্যই ভালোবাসি না। এই যে আমাদের এই মৃন্ময়ী বলে, ঠিক আছে। তারপরে আরো সুন্দর সুন্দর ঘটনা আছে, ওর শাশুড়ির সাথে ওর অনেক কলিশন হয়, কিন্তু শেষে শাশুড়ি তাকে একটু বুকে টেনে নেয়। সুন্দর আর কি ফিনিশিং, ঠিক আছে। অন্য দেখবেন যে আমরা বিলাসী গল্পে শরৎচন্দ্রের দেখতে পাবো, বা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতাতে বা হৈমন্তীতে, এগুলোতে দেখতে পাবো যে শেষে একটু মিলনাত্মক হলো না ব্যাপারটা, ঠিক আছে, কিন্তু এখানে সেই ব্যাপারটা হয়। ঠিক আছে, তো শেষে আবার একটু এই সরি আমাদের এই যে এই মৃন্ময়ের মধ্যে একটু প্রেম ভালোবাসা জেগে ওঠে, কার জন্য? সে অপূর্বর জন্য। তারপরে সেও অপূর্ব যখন আর কি করতে যায়, যে বিলেতে আর কি সে ল পড়তে যাবে, তখন সে একটু কিছু চাই, বুঝতেই পারছেন তো কি চাই, বইয়ের কাছ থেকে কি গিফট চাই, এগুলো বলে দিতে হবে, বুঝে নিয়েন তো। আর কি সেগুলো চাই আর কি, যাই হোক। একটু দুষ্টুমিও আছে একটু। ভালো, গল্পটা পড়লে ভালো লাগবে। কার কার পড়া আছে বলেন তো একটু, কার কার পড়া আছে এই দুষ্টু মিষ্টি গল্প? আপনারা তো এগুলো ভালো পড়েন। হো 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 হো। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে আসি নাকি? হ্যাঁ, পরের প্রশ্নে চলে এসেছি। না, সবগুলো কাহিনী বলতে গেলে তো অমৃত আমাদের একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। মানে ক্লাস ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। কোন কবির মাতাও একজন কবি ছিলেন, হ্যাঁ। তিনি এরকম একটা কবিতা লিখেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা সবাই এই কবিতাটা পড়েছি। এবং তার জন্ম, সেই কবির জন্ম 1899 সালে। যান, অনেকগুলো ক্লু দিলাম। তাকে তিমির হননের কবি বলা হয়, তাকে রূপসী বাংলার কবি বলা হয়, তাকে নির্জনতার কবি বলা হয়। হ্যাঁ, অনেকগুলো উপাধি দেওয়া হয় তাকে। বুদ্ধদেব বসু তাকে শুদ্ধতম কবিও বলেছেন। তো কোন কবির মাতাও একজন কবি ছিলেন। কবি বলতে স্বভাব কবি ছিলেন, মানে উনি মুখে মুখে কবিতা বানিয়ে ফেলতে পারতেন, এরকম একটা ট্যালেন্টেড পার্সন ছিলেন। সবার আগে কে উত্তর করে দিল? হ্যাঁ, পরে পরে যে আর কেউ উত্তর দিচ্ছে না, আর আমাদের তাবাসসুম আবার ব্যাক করেছে। তাবাসসুম সবার আগে উত্তর করে দিয়েছে, জীবনানন্দ দাশ। ধন্যবাদ তাবাসসুমকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জীবনানন্দ দাশ ভাই হবে, ঠিক আছে, ধন্যবাদ। তো তার মা হচ্ছে কুসুম কুমারী দাস। তার মা কি? কুসুম কুমারী। তো দেখেন, সাহিত্য থেকে কতগুলো প্রশ্ন আসছে। খাতক, খাতক শব্দের অর্থ যিনি ঋণ গ্রহণ করেন, যিনি ঋণ গ্রহিতা, ঠিক আছে। খাতক যিনি ঋণ গ্রহণ করেন, মানে মানে ধার নেন আর কি, ঠিক আছে, একটু। হ্যাঁ, এরকম বলতে পারি আমরা। অধর মন তাকে বলতে পারি, অধর মন। হ্যাঁ, আর তার বিপরীত শব্দ হচ্ছে উত্তমর্ণ, অধ মর্ণ। আর তার বিপরীত শব্দ হচ্ছে উত্তমর্ণ। হ্যাঁ, একটু যিনি সুদ দেয়, যিনি ই করে, তাকে কি বলে? বলেন বলেন বলেন। হ্যাঁ, সবার আগে কে উত্তর করছে? না, আমি এরকম উত্তর নিব না, দাগ নাম্বার সহ উত্তর দিতে হবে। যেমন অমৃত উত্তর করছে, ঠিক আছে। হ্যাঁ, অগ্রযাত্রার অগ্রণী উত্তর করে দিয়েছে মহাজন, ধন্যবাদ। ধন্যবাদ। সবার আগে আমাদের অগ্রযাত্রার অগ্রণী, সে উত্তর করেছে মনে হয়, হ্যাঁ সেই উত্তর করেছে। হ্যাঁ, তারপরে আমাদের অমৃত উত্তর করেছে, তৌফিকুল ইসলাম, জোবায়দা মিষ্টি, স্বর্ণা, আনামুল, মুসলিমা তাবাসসুম, শিফা, বিথি, সালমান, আনামুল হক, আফরিন, মাহমুদা খাতুন, মঞ্জারুল ইসলাম, তন্নি, তমা, জুই। হ্যাঁ, জুই সাহা রাত্রি, মেঘবালিকা উত্তর করছে। মাজহারুল ইসলাম উত্তর করছে। তো দেখেন, এই যে বিপরীত শব্দ বা শব্দার্থ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন বিগত সালেও হয়েছে, আপনাদের সময়ও হবে। আপনাদের সময় আর নতুন করে কিছু নাজিল হবে না, বুঝলেন। আমরা এবার মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? শোনেন, কর্তা, কর্তা আমি আপনাকে দেখাই। কর্তা হচ্ছে কোন কর্তা, দেখেন, এটা আপনি বলেন। কর্তা কোন কর্তা? কর্তা কোন কর্তা দেখেন, মুষলধারে বৃষ্টি পড়ছে, কোন কর্তা একটু বলি, তারপরে ব্যাখ্যা করি, হ্যাঁ। সবার আগে কে উত্তর করলো? বারোর বারোর বারো, হ্যাঁ। 11 মাহমুদা, মাজহারুল, তন্নি, নাহার, তমা, জুই, মেঘবালিকা, রুনা, রুহুল আমিন, বাবু, পারভিন। হ্যাঁ, তাবাসসুম আবারও সবাইকে ছাড়িয়ে সবার আগে উত্তর করে ফেললো। শাহনাজ পারভিন, সালমান, সাবিহা, আফরিন মুক্তা। দেখেন, আপনারা কিন্তু বিনা প্রিপারেশনে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারছেন। তার মানে আপনারা একটু
যদি প্রিপারেশন নেন, একটু যদি পড়ালেখার মধ্যে থাকেন, তাহলে আপনারা আর কে পাবে বলেন? সালমান, মোহাম্মদ মিহির, মঞ্জুরুল ইসলাম, মমতা আক্তার, মৌসুফা, জোবায়দা মিষ্টি, সাবিহা, অগ্রযাত্রার অগ্রণী আফসানা হক। হ্যাঁ, দেখেন আপনারা সবাই পাচ্ছেন, এটা একটা পজিটিভ জিনিস যে আপনি পারেন, অনেক কিছু পারেন, কিন্তু কিছু কিছু জিনিস পারেন না, সেগুলোর জন্য আপনাকে একটু হাড্ডাহাড্ডি প্রিপারেশন নিতে হবে, যেহেতু প্রতিযোগিতা অনেক বেশি। ব্যতিহার কর্তা, যেখানে দুইজন কর্তা একই কাজ করে, যেমন আমি বললাম রাজায় রাজায় লড়াই, কয়জন কর্তা? দুইজন কর্তা, রাজা আর রাজা, দুই রাজার মধ্যে লড়াই হচ্ছে, দুজনই একই কাজ করছে। যখন দুইজন কর্তা একই কাজে নিয়োজিত থাকবে তখন সেটাকে বলে ব্যতিহার কর্তা। আমি বললাম বাঘে মহিষে এক ঘাটে জল খায়, কয়জন কর্তা? বাঘ আর মহিষ, দুইজন কর্তা একই কাজ করছে, এটাকে বলছে ব্যতিহার কর্তা। ব্যাপারটা বোঝা গেছে? তো ভালো কথা, ব্যতিহার কর্তা হবে না আমাদের এখানে, তো দুইজন কর্তা নাই, মুখ্য কর্তা হবে এটা, যেখানে একজন মাত্র কর্তা থাকবে এবং সে একাই কাজটা করবে। কর্তা মিনস সাবজেক্ট, কর্তা মিনস সাবজেক্ট, বৃষ্টি এখানে সাবজেক্ট, আর সেই কাজ, বৃষ্টি তো পড়ার কাজটা তো আপনি করছেন না, না আমি করছি, কেউ করছে না, এই বৃষ্টি করছে, তো বৃষ্টি এখানে কি? মুখ্য কর্তা। প্রযোজক কর্তা, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, কাজটা কে কার ডাইরেকশনে হচ্ছে? মায়ের, তো মা হচ্ছে প্রযোজক কর্তা। আর কাজটা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখার কাজটা কে করছে? শিশু করছে, তাহলে শিশু হচ্ছে কি? শিশু হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। আর মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখাচ্ছেনটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, দেখাচ্ছেনটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, ক্রিয়ার প্রকারভেদ আমরা পড়বো তখন এটা পাবো। দেখাচ্ছেন, আচ্ছা সরি, দেখাচ্ছেন, দেখাচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া, মা প্রযোজক কর্তা, শিশু প্রযোজ্য কর্তা, যে যে কাজটা করছে আর কি, আর যার তত্ত্বাবধানে যার ডাইরেকশনে করছে সে হচ্ছে প্রযোজক, আর যে করছে অ্যাকচুয়ালি সে হচ্ছে প্রযোজ্য। আর যে ক্রিয়াটা দুজন মিলে আর কি, যে ক্রিয়াটা সম্পন্ন করছে সেটা হচ্ছে কি? প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, প্রযোজক ক্রিয়া আমরা পাবো। তারপরে আরেকটা দেখেন যে সাপুরে সাপ খেলা দেখায়, সাপুরে সাপ খেলা দেখায়, সাপুরের ডাইরেকশনে, তাহলে সাপুরে হচ্ছে কি? প্রযোজক কর্তা। আর কি? সাপ হচ্ছে প্রযোজ্য। আর এই যে দেখায়, দেখাইটা হচ্ছে কি? সাপুরে সাপ খেলা দেখায়, দেখাইটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আমরা ক্রিয়ার প্রকারভেদ পড়বো, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, এই ক্রিয়াগুলো পড়বো, এখানে একটা প্রযোজক ক্রিয়া নামে একটা ক্রিয়া পাবো, সমাপিকা অসমাপিকাও পাবো। ঠিক আছে, এরকম প্রকারভেদ গুলো পাবো আমরা, ঠিক আছে, তখন আমরা দেখবো এগুলো। আবার ক্রিয়াতেও আমরা কর্মপদের উপস্থিতির সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এগুলোও পাবো, এগুলোর সাথে কিছুটা রিলেটেড। ঠিক আছে, তো এই ব্যাপারটা বুঝতে পারছেন, একজন মাত্র যদি কর্তা থাকে এবং সেই যদি সেই কাজটা সম্পন্ন করে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা মুখ্য কর্তা বলবো। আশা করছি এখানে বোঝা গেছে, এটা নিয়ে তেমন কিছু নাই। সালমান, শিফা, আফসানা, ইশরাত জাহান, ইতি, মারুফ, মেঘবালিকা, পবিত্রা রানী, অমৃত। হ্যাঁ, আচ্ছা, মুষলধারে মানে ব্যাপক হারে বোঝাচ্ছে, অনেক ভালো বৃষ্টি, ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি। হ্যাঁ, ঝিরি ঝিরি রিমঝিম বৃষ্টি না। নিম রাজি, হ্যাঁ, নিম, নিম কোন উপসর্গ এটা আপনাকে মুখস্থ করতে হবে। দেখেন উপসর্গ থেকে প্রশ্ন আসে, অনুসর্গ থেকে প্রশ্ন আসে, উপসর্গ থেকে প্রশ্ন আসে। নিম, বদ, হ্যাঁ, তারপরে বে, কার, হ্যাঁ, বর, হ্যাঁ, বর বললে আবার মেয়েরা খুশি হয়ে গেছে কিনা। বর, বদ, বে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে কি? তারপরে এরকম আছে, কম, দর, কার, এই যে নিম, এগুলো হচ্ছে আমাদের কি? কোন উপসর্গ বলেন? এগুলো হচ্ছে আমাদের কি উপসর্গ বলেন? এগুলো হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি উপসর্গ? বিদেশি উপসর্গ। ঠিক আছে, কে সবার আগে উত্তরটা করলো? কে সবার আগে উত্তরটা করেছে? দেখি 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 দেখি। বিদেশি উপসর্গ, কিন্তু বিদেশির মধ্যে কোনটা সেটা বলেন আপনি। বিদেশির তো অনেক উপসর্গ আছে, দেখি সবার আগে কে বলতে পারে। এই যে আমি লিখেও দিয়েছি কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষাতে আসে, এগুলো টেকনিক্যালি আমরা পড়বো, টেকনিক্যালি আমরা পড়বো। হ্যাঁ, এটা এটা বিদেশি, কিন্তু বিদেশির কোনটা তা তো বলবেন। বিদেশি বুঝলাম ভাই, বিদেশির কোনটা একটু দেখি, বলার চেষ্টা করি। কে পারি সবার আগে, কে পারি? বিদেশি বুঝলাম ভাই, বিদেশির কোনটা তাই বলেন। বিদেশির তো অনেক আছে, আরবি উপসর্গ আছে, হিন্দি উপসর্গ আছে, হ্যাঁ, ইংলিশ উপসর্গ আছে, হ্যাঁ, এগুলো বিদেশির কোনটা বলেন বলেন বলেন। বিদেশি তো বুঝলাম, বিদেশির কোনটা বলেন একটু। না হিন্দি না, এটা হিন্দি না। আমখাস লাগর এটা আরবি, আরবি অগ্রযাত্রার অগ্রণী, এটা ফার্সি উপসর্গ। এই তো সালমান, মোহাম্মদ মিহির, ধন্যবাদ ধন্যবাদ। আপনারা এভাবে আমরা ছন্দ ছন্দ করে পড়বো যে বেকার, এই যে বেকার বর, বেকার বর, কম, দর,
কার। বেকার বর কম দরকার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরকম করে আমরা মনে রাখবো যে এগুলো কি উপসর্গ বলেন, ফার্সি উপসর্গ। যাই হোক, এগুলো আমরা সুন্দরভাবে পড়বো পরবর্তীতে, হ্যাঁ, কোনো প্যারা নয়, চিল করবেন শুধু। হ্যাঁ, উপসর্গের কাজ কি? উপসর্গ দেখেন কি করে, উপসর্গ কি করে, আপনারা উত্তর দিতে থাকেন। সবার আগে কে উত্তর দিতে পারে সেটা দেখবো একটু। সবার আগে কে উত্তর করতে পারে? হ্যাঁ, ফার্সি ফার্সি ফার্সি, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ অমৃত, ধন্যবাদ আনামুল, রুহুল আমিন বাবু, শামিউন নাহার, শানু, রাইহান চৌধুরী, হাবিবুর রহমান, অমৃত, আফসানা, নাহিদা, মঞ্জুরুল, অগ্রযাত্রার অগ্রণী। হ্যাঁ, মনে পড়ছে এবার, হ্যাঁ মনে পড়বে। এই যে এগুলো আপনারা পারেন, দেখছেন। তা প্রাইমারি নিয়ে ভয় পাওয়ার কিছু আছে আমাদের? কোনো ভয় পাওয়ার কিছু নাই। নীল ধ্রুব তারা, আফসানা, অগ্রযাত্রার অগ্রণী, তাবাসসুম, ধন্যবাদ তাবাসসুম সুমকে। 14 সবার আগে উত্তরটা কে করলো? 14 সবার আগে উত্তর করলো আমাদের আফসানা হক উত্তর করেছে, ধন্যবাদ আফসানা হককে। আফসানা হক, নীল ধ্রুব তারা, ইসরাত, জোবায়দা, তন্নি, মাহমুদা, সাবিহা, তাবাসসুম। 14 উত্তর না আফসানা নাকি কেউ করেছে সবার আগে 14 উত্তর? 14 উত্তর সবার আগে 14তে আপনি ফার্সি কোথায় পেলেন ভাই? 13তে ফার্সি ছিল, হ্যাঁ। 14তে আফসানাই উত্তর করেছে সবার আগে। আফসানাকে ধন্যবাদ। হ্যাঁ, উপসর্গ নতুন শব্দ গঠন। নতুন শব্দ গঠন কি? আপনারা একটা প্রশ্ন পড়েছেন একাদশ দ্বাদশে, 9 10-এও পড়েছেন। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোজকতা আছে। যেমন আমি মনে করেন বললাম হার, এর সাথে আমি একটা কি প্রো উপসর্গ যুক্ত করলাম, প্রো। হার আর প্রহার দুইটা ভিন্ন অর্থ হয়ে গেল না, মানে দুটা ভিন্ন শব্দ হয়ে গেল না। সেভাবে আমি যুক্ত করলাম, আহার। এই হার মানে আপনার হার পার্সেন্টেজের হার হতে পারে, গলার হার হতে পারে। হ্যাঁ, তাই মেয়েরা তো খুশি। কিন্তু প্রহার, আহার, হ্যাঁ, এই যে এগুলো দেখেন, এগুলো এই এই এই- এই প্রো আর এই উপসর্গগুলো যুক্ত হওয়ার ফলে কি প্রহার আর আহার দুইটা আমরা নতুন শব্দ পেলাম না? ইংলিশে যেমন আপনি সাফিক্স, প্রিফিক্স, এগুলো নিয়ে আপনি নতুন নতুন শব্দ বানান। বাংলাতে এভাবে নতুন শব্দ এসেছে উপসর্গের দ্বারা, এসেছে প্রকৃতি প্রত্যয়ের দ্বারা, এসেছে সন্ধির দ্বারা, সমাসের দ্বারা। ঠিক আছে, তো উপসর্গ মূলত আমাদের বাংলা ভাষার শব্দ ভান্ডারকে বাড়িয়ে দিয়েছে। উপসর্গ না থাকলে আমরা বাংলা ভাষায় এত বেশি শব্দ আমরা পেতাম না। ঠিক আছে, তো উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। আশা করছি আমরা বুঝতে পেরেছি। আমরা পরের প্রশ্নে চলে যাব। বাংলা মুদ্রাক্ষরের জনককে বলেন। বাংলা মুদ্রাক্ষরের জনককে? বাংলা মুদ্রাক্ষরের জনক মানে বাংলা তিনি প্রথম, তিনি কিন্তু ছাপাখানাও, কিন্তু ছাপাখানার সাথেও তিনি জড়িত। বলেন বলেন বলেন, উত্তরটা করার চেষ্টা করেন, দেখি সবার আগে কে আমাদের উত্তর করতে পারে। দেখবো সবার আগে কে উত্তর করতে পারে। 15 আগে সবার আগে কে উত্তর করতে পারে, দেখবো দেখবো দেখবো। 15 সবার আগে কে উত্তর করতে পারে? 15তে দেখি আমরা কে উত্তর করতে পারে সবার আগে। সবার আগে কে উত্তর করব আমরা? 15তে সবার আগে উত্তর করতে পারতে হবে আমাদের। বলেন। তিনি কিন্তু কোনো বাঙালি নন, হ্যাঁ হ্যাঁ, যিনি হন তিনি কিন্তু কোনো বাঙালি নন। দেখি আমরা সবার আগে কে উত্তর করতে পারি। নীল ধ্রুব তারা মনে হয় সবার আগে উত্তর করে দিয়েছে, হ্যাঁ। আমাদের রফিক তারপরে উত্তর করেছে, হ্যাঁ, ধন্যবাদ ধ্রুব তারাকে, ধন্যবাদ রফিককে। আচ্ছা, নীল ধ্রুব তারা, নিঝুম, হানিফ তারা সবাই উত্তর করছে। হ্যাঁ, ধ্রুব তারা উত্তর করছে, সব তারাই উত্তর করছে। যাই হোক, আমরা এবার কই আমার পেনটা, হ্যাঁ এখানে দেখেন, এটা হচ্ছে চার্লস উইলকিন্স হবে। কে হবে? চার্লস উইলকিন্স। তিনি হুগলিতে কিন্তু সম্ভবত 1778 সালে, হ্যাঁ 1778 সালে এই চার্লস উইলকিন্স কিন্তু একটা ছাপাখানাও খুলেছিলেন। ওখানে বাংলা কি করা হতো তখন, মানে ছাপানো হতো আর কি। ঠিক আছে, তো চার্লস উইলকিন্স হচ্ছে প্রথম মানে আর কি বাংলা মুদ্রাক্ষরের জনক বলেন, বা বাংলা বর্ণমালার জনকও কিন্তু তাকে, বাংলা বর্ণের স্থপতি, বাংলা বর্ণের জনক, এগুলো যদি বলা হয় তাহলে আপনারা উত্তর করবেন। বা বাংলা বর্ণমালার আবিষ্কারক একজনই, স্থপতি, আবিষ্কারক, হ্যাঁ, এগুলো আমরা মানে বাংলা বর্ণমালা পড়বো তখন এই ব্যাপারগুলো আমরা পাবো। কিন্তু বাংলা বর্ণ প্রথম খোদাই করেছেন, বা বাংলা অক্ষর প্রথম খোদাইকারী হচ্ছেন কে? বলেন, খোদাইকারী কে বলেন? উনি বাঙালি, ওনাকে বাঙালি ক্যাক্সটনও বলা হয়। দেখি কে বলতে পারে, ততক্ষণে আমরা পরের প্রশ্নে চলে যাই। তো এটা চার্লস উইলকিন্স হবে। উনি হুগলিতে ছাপাখানাও প্রতিষ্ঠা করেছিলেন 1778 সালে, এবং তাকে বাংলা বর্ণমালার আবিষ্কারক, বাংলা লিপির আবিষ্কারক, বা বাংলা কি মুদ্রাক্ষরের জনক, বাংলা বর্ণমালার জনক, উদ্ভাবক, হ্যাঁ, এই যে যা যা কিছু বলবেন চার্লস উইলকিন্স। ওকে, যাই হোক আমরা পরে চলে আসি। আর প্রথম খোদাইকারীকে বলেন বলেন বলেন, প্রথম খোদাইকারী, শেষে কর্মকার আছে, জান অনেকগুলো বলে দিলাম। তাকে বাঙালি ক্যাক্সটন বলা হয়, তিনি খোদাই করেছিলেন, হ্যাঁ।
খোদাই করেছিলেন, লিখেছিলেন প্রথম কে বলেন? চার্লস উইলকিন্স তো ঠিক আছে, কিন্তু খোদাইকারী আমি ধরেছি, খোদাইকারীটা এখনো আমি পাইনি। খোদাইকারী কে বলেন? খোদাইকারী কে? শেষে কর্মকারও বলে দিয়েছি। বাংলা বর্ণমালা প্রথম খোদাইকারী, ডিজাইনার এরকম যদি বলে তখন তার উত্তরটা বলবেন। কিন্তু বাংলা বর্ণের প্রথম আবিষ্কারকর্তা, হ্যাঁ, স্রষ্টা এরকম। এই তো, হ্যাঁ, মেঘবালিকাকে ধন্যবাদ। পঞ্চানন কর্মকার, তাকে বাঙালি ক্যাক্সটনও বলা হয়, তিনি প্রথম খোদাইকারী। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কি হয়, যেমন মনে করেন এরকম দেখেন, আমি বললাম হ্যাঁ বিকেল হয়েছে, এই যে বিকেল হয়েছে, বিকেল হয়েছে, হয়েছে, চলো খেলতে যাই, চলো খেলতে যাই, খেলতে যাই, বিকেল হয়েছে চলো খেলতে যাই। শোনেন, বিকেল হয়েছে আর খেলতে যাওয়া, খেলতে যাওয়াটা বিকেল হওয়া এই বাক্যটার সাথে রিলেটেড। সিমিলারলি আমি বললাম বলা যত সহজ, বলা যত সহজ, হুম, করা তত সহজ নয়, করা তত নয়, বা করা তত নয়, করা তত নয়, কি করা তত নয়, যত বলা সহজ। তাহলে দুইটা বাক্যের মধ্যে যদি এভাবে সাদৃশ্য থাকে তাহলে ওখানে আমরা বসাবো সেমিকোলন। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সে কি বসে? সেমিকোলন। এখানেও কিন্তু এই প্রশ্নটা আসে। তাহলে দুটা বাক্যের মধ্যে অর্থ সম্বন্ধ থাকলে আমরা সেমিকোলন বসাবো। 16তে সবার আগে কে উত্তর দিয়ে দিল? 16তে সবার আগে কে উত্তর দিয়ে দিয়েছে? 16 16 16 16 16। এটাই এখন তো 16তে আছি, 16তে পঞ্চানন কি করে পেলেন? 16তে সবার আগে উত্তর দিয়েছে অমৃত। অমৃত তো 16তে বলছে পঞ্চানন, 16তে পঞ্চানন কি করে হয়? 16তে সেমিকোলন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। স্বর্ণাকে ধন্যবাদ। হ্যাঁ, অগ্রযাত্রার অগ্রণী, বালিকা, তাবাসসুম, ধ্রুবতারা, রফিক, ফাহিয়া, ইতি, ধ্রুবতারা, মঞ্জুরুল, আফরিন মুক্তা। আরো আমাদের কে কে আছে? আরো আমাদের আছে আফরিন মুক্তা আছে, সালমান, মিহির আছে, রুনা আছে, হাবিবুর, সামিউন, সানু, শিফা, রফিক, ধ্রুবতারা, সাবিহা, আফরিন মুক্তা। ধন্যবাদ সবাইকে। এবার দেখি মুক্তি পেতে ইচ্ছুক। মুক্তি পেতে ইচ্ছুক, এটা দেখেন এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসবে। আগের প্রশ্নটা কি ছিল? এই যে আপনার বিরাম চিহ্ন থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? বুঝতেই তো পারছেন, এগুলো বিশ্লেষণ করলে এই যে আপনার বাংলা বর্ণমালা, বর্ণমালার উদ্ভব, লিপি, স্থপতি, আবিষ্কারক, এগুলো নিয়ে প্রশ্ন আসবে। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি হবে বলেন? 17। মুক্তি পেতে যে ইচ্ছুক তাকে কি বলে বলেন? মুক্তি পেতে ইচ্ছুক হলে কি বলে? আর মুক্তি, মুক্তি পেতে ইচ্ছুক এটা একটা ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে মুমুক্ষু বা মুক্তিকামী। মুক্তিকামী থাকলে উত্তর হতো মুমুক্ষু বা মুক্তিকামী, যে মুক্তি পেতে ইচ্ছুক। আর মুক্তি পাওয়ার ইচ্ছা, এটাকে মুমুক্ষা। শোনেন, ইচ্ছা, বাসনা, ডিজায়ার, ডিজায়ারটা হচ্ছে মুমুক্ষা, ঠিক আছে? কিন্তু মুক্তি পেতে ইচ্ছুক এটা একজন ব্যক্তি, পার্সন, সে হচ্ছে মুমুক্ষু বা মুক্তিকামী। আর যদি বলতে মুক্তি পাওয়ার ইচ্ছা, তাহলে মুমুক্ষা বা মুক্তি কামনা, এরকম হতো, ঠিক আছে? আর মুক্তি পেতে ইচ্ছুক এটা একজন ব্যক্তি, এটা একজন ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে মুমুক্ষু, ঠিক আছে? ব্যাপারটা ধরতে পাচ্ছেন? ব্যাপারটা ধরতে পাচ্ছেন? 17 থেকে সবার আগে উত্তর করে দিল। 17তে উত্তর করে দিয়েছে আফসানা, ধন্যবাদ আফসানাকে। হ্যাঁ, অমৃত ধন্যবাদ, হানিফ, ধ্রুবতারা, শানু, আবারও ধ্রুবতারা, তাবাসসুম, মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ রফিক, হাবিবুর রহমান, স্বর্ণা, বিথি, সাবিহা, মুক্তা, জুই, ইতি, মমতা, শিফা, সিফরা, মাজিদুল ইসলাম, সালমান, ফাতেমা, পবিত্র রানী। আচ্ছা, ঠিক আছে, পবিত্রা রানী আর কি। নিচের কোনটি সরোজ সাহিত্যের চরিত্র নয়? কোনটি সরোজ সাহিত্যের চরিত্র নয়? দেখি উত্তর করতে থাকি, পবিত্রা রানীর পরে বাকিরা উত্তর করতে থাকে। নিচের কোনটি সরোজ সাহিত্যের? এই গফুর চরিত্রটা সরোজ সাহিত্যের চরিত্র। হ্যাঁ, গফুর, আপনারা শরৎচন্দ্রের একটা এটাকে শ্রেষ্ঠ গল্পও ধরা হয় শরৎচন্দ্রের, সেই গল্পের নাম হচ্ছে মহেশ। তো এই মহেশ গল্পে গফুর ক্যারেক্টারটা হচ্ছে কি? গফুর ক্যারেক্টারটা হচ্ছে এমন একটা ক্যারেক্টার। আর মহেশ গল্পে মহেশ হচ্ছে একটা গরুর নাম আর কি, ষাঁড়ের নাম। তো সেই মহেশকে নিয়ে, আর গফুরের হচ্ছে গফুর মিয়ার মেয়ে হচ্ছে আমিনা থাকে। তো তাদের যে করুণ পরিণতি, জমিদার শোষক যারা থাকে, তারা তার গরুকে একটু খাওয়ার জন্য একটু বিচুলি, একটু কি, একটু কিছুই আর কি তাকে দেয় না। তো অবশেষে এই গফুরই কি সে মহেশকে মেরে ফেলে আর কি, রাগে ক্রোধে, এবং তারা মানে গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু এতই একটা দুঃখের, একটা করুণ একটা গল্প, এটাকে তার শ্রেষ্ঠ গল্প ধরা হয়। তো গফুর তো একটা ক্যারেক্টার শরৎচন্দ্রের, ঠিক আছে?
ষোড়শী, ষোড়শী একটা নাটক। ষোড়শী ওই যে একটা ছিল আর কি, এটা প্রথমে একটু একটা গল্প ছিল, মানে উপন্যাস ছিল, সেই উপন্যাসটাকেই ষোড়শী আর কি করা হয়েছে। হ্যাঁ, শরৎচন্দ্রের একটা উপন্যাস ছিল দেনা পাওনা, সেই দেনা পাওনা উপন্যাসকেই ওখানে একটা ক্যারেক্টার থাকে ষোড়শী, সেই ষোড়শী ক্যারেক্টারটাকেই কি, ষোড়শী ক্যারেক্টারটা শরৎচন্দ্রেরই। আর সাবিত্রী সুরবালা, এই দুটার মধ্যে কোনটা বলেন? সাবিত্রী সুরবালা। হ্যাঁ, 18তে সবার আগে কে উত্তর করছে? হ্যাঁ, 18তে সবার আগে উত্তর করেছে মনে হয়, 18তে সবার আগে, 18 সবার আগে রফিক, রফিককে ধন্যবাদ। জিনু, আফসানা, অমৃত, মুক্তা, সালমান, শানু, বিথি, শর্মা, শিফা, মাহমুদা, মমতা, হ্যাঁ, তারপরে মনিরুল, শাহনাজ পারভিন, শারমিন নাহার, শানু। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এই তো সবাই উত্তর করতে পারছি, এটা খুবই ভালো কথা। হ্যাঁ, যে দেখেন তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝবো, যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক কিছু না মানে পড়লেও পারি, অনেক কিছু আমরা না পড়লেও কি পারি, এটা একটা বড় কথা আর কি। হ্যাঁ, তো আমরা মহেশের ব্যাপারে জানবো। মহেশ যেহেতু শরৎচন্দ্রের একটা শ্রেষ্ঠ গল্প ধরা হয়, শরৎচন্দ্রের একটা গল্পের একটা ক্যারেক্টার, মানে সেন্ট্রাল ক্যারেক্টারটা আর কি মহেশ। মহেশ আর কি গরুর নাম, আর সে গরু তাকে পিতৃস্নেহে আর কি লালন পালন করতো এই গফুর মিয়া, আর তার একটা একমাত্র মেয়ে আমেনা, মা মরা মেয়ে। আর ষোড়শী, ষোড়শী হচ্ছে শরৎচন্দ্রের দেনা পাওনা নামে একটা উপন্যাস আছে। এই উপন্যাসটাকে যখন নাটক করা হয় তখন এই গল্পের নায়িকা ষোড়শী, তার নাম অনুসারে কি করা হয়, এই নামটা রাখা হয়। ঠিক আছে, তো এখানে জমিদার জীবনানন্দ থাকে, হ্যাঁ, আরো অনেক ক্যারেক্টার থাকে, এই ব্যাপারগুলো আমরা জানবো পরবর্তীতে। তাহলে এই দুইটা কি শরৎচন্দ্রের রচনা। সাবিত্রী, হ্যাঁ, এই যে সতীশ সাবিত্রী, তারপর এটা হচ্ছে শরৎচন্দ্রের চরিত্রহীন একটা উপন্যাস আছে। এই উপন্যাসে আপনারা দেখবেন কিরণময়ী আছে, হ্যাঁ, সাবিত্রী আছে, এখানে সুরবালাও কিন্তু সেই কি উপন্যাসে আছে। কিন্তু সুরবালাটা রবি ঠাকুরেরও একটা কি গল্পের একটা নায়িকা। হ্যাঁ, রবি ঠাকুরেরও একটা কি গল্পের নায়িকা, তার জন্য এখানে আমরা সুরবালাটাকে উত্তর করব। কিন্তু সুরবালাও কিন্তু শরৎচন্দ্রের একটা ক্যারেক্টার। এই যে এক রাত্রি নামে একটা কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে, সেই ছোট গল্পের নায়িকা হচ্ছে সুরবালা। ঠিক আছে, কিন্তু সুরবালা কিন্তু এই যে সাবিত্রী, সাবিত্রী যে ইটা মানে উপন্যাসটা, এটা হচ্ছে চরিত্রহীন। চরিত্রহীনে এই সুরবালা নামে কিন্তু একটা ক্যারেক্টার আছে। এই সুরবালা ক্যারেক্টারটা উপেন্দ্রনাথ বা উপেন, উপেন নামে যে ক্যারেক্টারটা থাকে তার স্ত্রী থাকে। ঠিক আছে, তাহলে এই চারটাই কিন্তু শরৎচন্দ্রের কি একটু ক্যারেক্টার, কিন্তু সুরবালা যেহেতু রবি ঠাকুরেরও একটা নায়িকা, তাই এই সেন্সে আমরা এই সুরবালাটাকে কি বাদ দিব। বাকিগুলো তো হ্যাঁ রবি মানে শরৎচন্দ্রের কি চরিত্র বিভিন্ন রচনার। সুরবালাও কিন্তু শরৎচন্দ্রের চরিত্র, কিন্তু ওই যে বললাম সুরবালা কারো একটা ক্যারেক্টার, ওই যে রবি ঠাকুরের গল্পেরও ছোট গল্পেরও একটা ক্যারেক্টার, তাই এই সেন্সে আমরা এখানে বি উত্তর করবো। ওকে, নেক্সট আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে চলে আসছি, একে কি বলে সভ্যতা? শোনেন, এটা আমাদের দোস্ত মাইকেল, এটা বাংলা সাহিত্যের প্রথম প্রহসনও, একে কি বলে সভ্যতা। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল তখন তো আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, আর তখন ওই যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, আপনারা নাম শুনেছেন কিনা, তিনি হচ্ছেন মাইকেলের টিচার, মাইকেল প্যারিচাঁদ মিত্র তাদের শিক্ষক। আমাদের সুকান্ত ভট্টাচার্য যেমন তরুণ তরুণ বয়সে মারা গেছে, আমাদের হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তরুণ বয়সে মারা গেছেন। ওনার একটা সংগঠন ছিল, সেই সংগঠনের নাম ছিল কি, সেই সংগঠনের নাম ছিল ইয়াং বেঙ্গল। তো ইয়াং বেঙ্গলের সদস্য কিন্তু আমাদের মাইকেলও ছিল, কিন্তু মাইকেল নিজেও মদ খেত, কিন্তু মদ খাওয়ার ব্যাপারে বা এই যে মদের আসক্তি, বেশ্যাশক্তি, হ্যাঁ, এই যে কি বলবো আর আপনাকে, বারবনিতা, এগুলোর প্রতি যে আসক্তিটা এই নব্য যেই আর কি তরুণ সমাজের, হ্যাঁ, তাদের এই যে যারা আর কি নব্য ইয়াং বেঙ্গলের যেই সদস্যরা ছিল, ইয়াং ছেলেপিলে যারা কলেজে পড়তো, তাদের যে চরিত্রের যে অধপতন, সেটাই আসলে একাই কি বলে সভ্যতা, এখানে আমরা দেখতে পাবো। আরেকটা তার এরপরে আরেকটা প্রহসনও লিখেছিলেন আমাদের মাইকেল, উনি চালাতো না সাইকেল, ওটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। তো এখানে একটু বুড়ো থাকে, হ্যাঁ, সেই বুড়ো শুধু মেয়ে দেখলে মনে করেন, এমনিতে তার মধ্যে হিন্দু আনির কোনো সীমা নাই, কেউ অন্য ধর্মের কেউ তাকে ছুতে গেলে কি হ্যাঁ, তার জাত চলে যায়। কিন্তু সুন্দর সুন্দর কৃষক হানিফ থাকে, হানিফের স্ত্রীর প্রতি সে লোলুপ দৃষ্টিতে তাকায়। ওই তার একটা সহকারী থাকে, হ্যাঁ, পঞ্চি, সে বিভিন্ন মেয়েটে তার জন্য কালেক্ট করে দেয়। হ্যাঁ, কালেক্ট করে দিয়ে সেই বুড়ো কি কি করে তা তো বুঝছেনি। গদাধর থাকে, আরো তার অনেক সহযোগী থাকে। তো শেষে তাকে একটু নাকানি চুবানি খাওয়া হয়। তো এই প্রহসন জিনিসটা হচ্ছে একটু, আমরা এখনকার যুগে কমেডি নাটক বলি না, এসে কমেডির আশ্রয়ে কাউকে একটু বাস দিবে, কোনো একটা সমাজের
বিকৃত কোনো একটা অবস্থা, সমাজের কোনো একটা পরিস্থিতি, কোনো একটা খারাপ কিছু জিনিসকে কটাক্ষ করবে আর কি। হ্যাঁ, যে উপর উপর যেটাকে আমরা ভালো জানি, কিন্তু তার ভেতরেও যে অনেক কি শুভঙ্করের ফাঁকি আছে, হ্যাঁ, যেটা আমাদের সমাজের জন্য অনিষ্টকর, সেই জিনিসগুলোই আর কি আমাদের মাইকেল এই প্রহসনগুলোর মাধ্যমে তুলে ধরছিলেন। কিন্তু এই মাইকেল এগুলো লেখার পরে ওই যে মনে করেন না, সত্য কথা বললে তো সত্য তো সবার প্রিয় হবে না। তো মাইকেলও সবার প্রিয় হননি, মাইকেলকে চাপ দেওয়া হয় ওই যে থেকে ইয়াং বেঙ্গল থেকেও চাপ দেওয়া হয়, সেটা তারই সংগঠন বা সমাজের প্রভাবশালী যেই সেই জমিদার গোছের লোকেরা ছিল, যারা যারা কচি কচি মেয়ে রেখে বিয়ে করতো, হ্যাঁ, ভোগ করতো, তাদের একটু গা জ্বলে যখন বুড়ো শালিকের ঘাড়ে রয়ে এগুলো যখন পাবলিশ হয়, তখন আর মাইকেলকে আর কি অনেকভাবে আর কি হেনস্থা করা হয়। তো তাই মাইকেল পরে এই দুইটা উপন্যাস ছাড়া আর লিখতে পারেননি পরবর্তীতে। ঠিক আছে, তো এই হচ্ছে মাইকেলের ঘটনা। মাইকেল কিন্তু প্রহসনেরও আব্বা, মাইকেল অনেক কিছুরই আব্বা, মাইকেল মহাকাব্যেরও আব্বা। ঠিক আছে, মাইকেল, আমরা মাইকেলের ব্যাপারে জানবো। একে কি বলে সভ্যতা? হ্যাঁ, বুড়ো শালিকের ঘাড়েরও। জোবাইনা মিষ্টি, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের লাস্ট প্রশ্নে চলে আসবো। আমরা এই যে প্রশ্নগুলো পড়ছি, দেখেন সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, কি হেতু তুমি এসেছো, দেখেন একটা উপসর্গ থেকে কিন্তু প্রশ্ন এসেছিল, উপসর্গ থেকে দুইটা প্রশ্ন আসছে, যে বিদেশি উপসর্গ কোনটা, ওই যে নিম ছিল, নিম, হ্যাঁ, ফার্সি উপসর্গ যেটা আর কি। তো হ্যাঁ, এখানে দেখেন এরকম হেতু, হেতু কোন ধরনের উপসর্গ, দেখেন হেতু কোন ধরনের উপসর্গ, এই উপসর্গ না, দুঃখিত, হেতু তো অনুসর্গ। ঠিক আছে, এখানে বলছে অনুসর্গটি, তো উপসর্গ অনুসর্গ থেকে প্রশ্ন আসবে। উপসর্গ অনুসর্গ থেকে কিন্তু তিনটা প্রশ্ন হয়ে গেল। উপসর্গ থেকে আমরা দুইটা প্রশ্ন দেখেছি অলরেডি, আর অনুসর্গ থেকে এই যে একটা প্রশ্ন। কি হেতু এখানে এসেছো তুমি কহ বিস্তরিয়া, অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ওই যে আমরা বিভক্তি পড়ি, বিভক্তিতে জন্য নিমিত্ত, কোন বিভক্তি বলেন? আচ্ছা, 20 নাম্বারটা বলি সবার আগে, কে বললাম 20 নাম্বার? সবার আগে কে বললাম 20 নাম্বার? বলে দিয়েছি, রফিক ভাই, আফসানা হক, হ্যাঁ, রাত্রি, তাবাসসুম, জিনু। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। এই তো সবাই উত্তর করতে পারছি, খুবই ভালো লাগছে আমার। ঠিক আছে, ক্লাসগুলো কেমন লাগছে একটু বলবেন, কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, তো এই প্রশ্নে আমাদের উত্তর হবে কি? এই প্রশ্নে আমাদের উত্তর হবে কি হেতু তুমি এখানে এসেছো কহ বিস্তরিয়া। হেতু মানে জন্য নিমিত্ত, হয়ে হেতু মানে জন্য নিমিত্ত। কি হেতু এসেছো মানে কি জন্য এসেছো তুমি, হ্যাঁ, জন্য নিমিত্ত। হ্যাঁ, ক্লাসটা কেমন লাগলো কাকারা? ও কাকারা, ক্লাসটা ক্লাসটা কেমন লাগলো বলেন? ক্লাসটা কি ভালো লেগেছে? একটু কি ধারণা আসছে যে আমরা কি কি ধরনের প্রশ্নগুলো করব, কোন কোন বিষয়গুলো আমরা বেশি গুরুত্ব দিব, কোন কোন বিষয়গুলো আমরা ইগনোর করব? এই ব্যাপারটা কি আমরা একটু বুঝতে পারছি বলেন? এই ব্যাপারটাকে একটু বুঝতে পারছি? ক্লাসটা এক বাক্যে, এক দুই বাক্যে একটু ডিফাইন করেন, ক্লাসটা কেমন লাগলো? এক দুই বাক্যে, বেশি সময় নিব না, 1 মিনিট সময় নিব, এক দুই বাক্যে একটু আমরা ডিফাইন করবো এটা। হ্যাঁ, যে আমাদের ক্লাসটা কেমন লাগছে, ক্লাসটা কেমন লাগছে। হ্যাঁ, ক্লাসটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ক্লাসটা খুবই ভালো লেগেছে আমাদের আফসানার। তন্নি বলছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। শিফা বলছে সায়েম অসাধারণ ক্লাস, সায়েমকেও ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর কিছু আমাদেরও ত্রুটি বিচ্যুতি হতে পারে, সেগুলো আমাদেরকে জানাবেন। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন অ্যানালাইসিস করার এজন্যই এগুলো আপনারা ফ্রি ক্লাস পাচ্ছেন কিছু। আসলে আমরা তো 110টা ক্লাস নেবই একাডেমিক্যাল, আরো বেশি হবে, দেখেন আমরা যা বলবো তার চাইতে বেশি ক্লাস পাবেন। ঠিক, ঠিক আছে, তো আরো বেশি ক্লাস পাবেন, কিন্তু আপাতত তাবাসসুম বলছে অলওয়েজ জোস, তাবাসসুমকে অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ তাবাসসুমকে। আচ্ছা, তাবাসসুম খুব ভালো, তাবাসসুম রেগুলার ক্লাস করে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মাজহারুল বলছে খুব ভালো, সৌরভ বলছে বেশ ভালো, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে ভাইয়া। রুহুল বলছে আলহামদুলিল্লাহ ভালো, আপনার ক্লাস সবসময় অসাধারণ, শানুকে ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এখন বিদায় নিয়ে নেবো। আমাদের রাইহান চৌধুরী বলছে খুব ভালো, অমৃত বলছে অসাধারণ গুরু। ঠিক আছে, শুধু অসাধারণ বললে হবে না, এভাবে আমাদের করা লাগবে যে আমরা কি কি জিনিসগুলো পড়বো, কি কি জিনিসগুলো বাদ দিব, এগুলো একটু মাথার মধ্যে সেট করে নেওয়া লাগবে। হ্যাঁ, এভাবে আমাদের প্রিপারেশন নেওয়া লাগবে, না হলে আমরা বিপদে পড়ে যাব। ঠিক আছে, রায়হান চৌধুরী, অমৃত, সৌরভ, পবিত্র, জোবায়দা মিষ্টি, রুহুল আমিন বাবু, শানু। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা এখন শেষ করব। দেখা হবে পরের ক্লাসে, আমাদের আরো কিছু ফ্রি ক্লাস হবে 7 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত সবাই আমরা ভালো থাকবো, সুস্থ সুন্দর থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।